চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা সাহিত্যের আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করেছো, দ্বিতীয় সেমিস্টারের পড়া শুরু করে দিয়েছো প্রত্যেকেই। আর দ্বিতীয় সেমিস্টারের প্রথম সেমিস্টারে যেহেতু তোমাদের এমসিকিউ ছিল পুরো, দ্বিতীয় সেমিস্টারে সেই ধারাটা পরিবর্তন হচ্ছে, সেটা তোমরা সকলেই জানো। দ্বিতীয় সেমিস্টারের বাংলা মানে আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে যে অংশটা আছে তোমাদের সিলেবাসের মধ্যে, সেখানে তোমাদের 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে, 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ টোটাল 5 নম্বরের প্রশ্ন। মানে টোটাল 5, এই অংশটা থেকে 5 নম্বর থাকবে। 2 নম্বরের একটি, 3 নম্বরের একটি, অর্থাৎ টোটাল 5 নম্বর। তার জন্য তোমাদের একটা বৃহৎ সিলেবাস পড়তে হচ্ছে, ব্যাপক বড় সিলেবাস। এই সিলেবাসটি খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে তোমরা কিন্তু যে প্রশ্নটা ট্যাগ প্রশ্ন থাকবে সেটা কিন্তু উত্তর দিতে পারবে না। আরেকটি প্রশ্ন বা বিষয়, সেটি হলো তোমার প্রবন্ধ সাহিত্য। মানে তোমার পত্রিকা, যেটা প্রবন্ধ বলছি পত্রিকা, সেই পত্রিকারও একটা বৃহৎ অংশ তোমাদের সামনে তুলে ধরেছে। এখান থেকেও কিন্তু এবছর যদি সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন হয়, তাহলে কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা থাকবে। বাংলা সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করলে পত্রিকা একটা মানে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, এটা আমরা সকলেই জানি। তাই পত্রিকা আর গুরুত্ব কতটা এবং পত্রিকা কিভাবে সেই সময়কার বা তখনকার দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তার একটা বিস্তারিত বিবরণ তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে। তাই এখান থেকে কোশ্চেন পড়তে পারে, এটা আমার ধারণা। দেখা যাক কী হয়। আর আর তোমাদের সঙ্গে আরেকটি কথা বলবো, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো অথচ লাইক, কমেন্টস কিংবা শেয়ার করছো না, তারা অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। নতুন করে আমি অনুপ্রেরণা পাবো ভিডিও বানানোর জন্য। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে এই আধুনিক বাংলা সাহিত্যের ধারা আলোচনা করব। তার আগে তোমাদের বলে নিই, আজকে আমি 2 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি। 15টি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা বেশিরভাগই তোমার পত্রিকা থেকে। এই পত্রিকাটা কেন গুরুত্বপূর্ণ, এই পত্রিকার যখন আমি একটা বড় প্রশ্ন তোমাদের সামনে লিখিয়ে দেবো, তখন বুঝতে পারবে যে পত্রিকার গুরুত্ব কতটা। তাই আমি এই পত্রিকাটাই আগে ধরেছি। তারপর তোমাদের সঙ্গে আমি আরও বিস্তারিত যাব। প্রবন্ধ সাহিত্য আছে, গদ্য সাহিত্য আছে, সেগুলো একে একে যাব, তবে সময় লাগবে। দেখো, প্রথম যে প্রশ্নটি আজকে আমি আলোচনা করব সেটি হলো, কেরি সাহেবের মুন্সি নামে কে পরিচিত? তার লেখা 2টি বইয়ের নাম লেখো। তাহলে কেরি সাহেবের মুন্সি নামে পরিচিত ছিলেন রামরাম বসু। তার লেখা 2টি বইয়ের নাম হলো লিপিমালা এবং রাজা প্রতাপাদিত্য চরিত্র। তাহলে কেরি সাহেবের মুন্সি নামে পরিচিত ছিলেন রামরাম বসু, তার 2টি বই হচ্ছে লিপিমালা এবং রাজা প্রতাপাদিত্য চরিত্র। 2 নম্বর প্রশ্ন দেখো, দিগদর্শন পত্রিকা কবে কাদের সম্পাদনায় প্রকাশিত হয়? তাহলে এই দিগদর্শন পত্রিকাটি 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জন ক্লার্ক এবং মার্সম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। তাহলে 2 নম্বর প্রশ্ন, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক জায়গাতে অনেক সময় পড়েছে যে দিগদর্শন পত্রিকা কবে কাদের সম্পাদনায় প্রকাশিত হয়। 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জন ক্লার্ক এবং মার্সম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গদর্শন পত্রিকাটির প্রথম সম্পাদক কে ছিলেন? এর প্রকাশকাল লেখো। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এর প্রকাশকাল হচ্ছে 1872, আমরা সকলেই জানি। 4 নম্বর প্রশ্ন, সংবাদ কৌমুদী পত্রিকাটি কবে কাদের সম্পাদনায় প্রকাশিত হয়? একটু ভালো করে নেবে, কারণ এই প্রশ্নটি একটু অন্য ধরনের। সংবাদ কৌমুদী পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1821 খ্রিস্টাব্দের 4ই ডিসেম্বর রামমোহন রায়ের উদ্যোগে এবং তারাচাঁদ দত্ত, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সহযোগিতায় ও সম্পাদনায় প্রকাশিত হয়। তাহলে আমি কি বললাম, সংবাদ কৌমুদী পত্রিকাটি 1821 খ্রিস্টাব্দের 4ই ডিসেম্বর রামমোহন রায়ের উদ্যোগে আর তারাচাঁদ দত্ত, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সহযোগিতায়
ও সম্পাদনায় কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গদূত পত্রিকাটি কে কবে প্রকাশ করেন? এটা একটু অন্য ধরনের উত্তর। এটা অনেকগুলো সম্পাদক আছে, তার মধ্যে তোমাদের যেটি বইয়ে দেওয়া আছে সেটাই আমি নিয়ে এলাম। 1829 খ্রিস্টাব্দের নীলরত্ন হালদারের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয়, বঙ্গদূত পত্রিকাটি। বঙ্গদূত পত্রিকাটি 1829 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল নীলরত্ন হালদারের সম্পাদনায়। প্রথম সম্পাদক ছিলেন, প্রতিষ্ঠাতা সম্পাদক যাকে বলা হয়। 6 নম্বর প্রশ্ন দেখো, সমাচার দর্পণ পত্রিকাটি কবে কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয়? এই সমাচার দর্পণ আর দিগদর্শন আমরা সকলেই জানি, এই সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দের 23শে মে শ্রীরামপুর মিশন থেকে জে.সি. মার্সম্যানের সম্পাদনায়। তাহলে কী বলছে, 1818 খ্রিস্টাব্দে 23শে মে শ্রীরামপুর মিশন থেকে জে.সি. মার্সম্যানের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। কোথা থেকে? না, শ্রীরামপুর মিশন থেকে। 7 নম্বর প্রশ্ন দেখো, সাধনা পত্রিকার প্রথম আত্মপ্রকাশ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? এর প্রথম সম্পাদক কে ছিলেন? সাধনা পত্রিকা ঠাকুরবাড়ির পত্রিকা ছিল, আমরা জানি তো। সাধনা পত্রিকার মানে তোমার প্রথম প্রকাশ করেছিল 1891 খ্রিস্টাব্দে, আর এর প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর। আমরা সকলে জানি সাধনা, তা ভারতী, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তিগতভাবে প্রচুর পরিমাণে গ্রন্থ রচনা করে, গ্রন্থ প্রকাশিত হয়েছিল এর থেকে, যে গ্রন্থগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। 8 নম্বর প্রশ্ন দেখো, প্রবাসী পত্রিকাটি কে কবে এবং কোথা থেকে প্রকাশ করেছিলেন? এই প্রবাসী পত্রিকাটি 1901 খ্রিস্টাব্দে রামানন্দ চট্টোপাধ্যায় এলাহাবাদ থেকে প্রকাশ করেছিলেন। কী বলছি, প্রবাসী পত্রিকাটি কে কবে এবং কোথা থেকে প্রকাশ করেছিলেন? প্রবাসী পত্রিকাটি 1901 খ্রিস্টাব্দে রামানন্দ চট্টোপাধ্যায় এলাহাবাদ থেকে প্রকাশ করেছিলেন। 9 নম্বর প্রশ্ন দেখো, হুতুম পেঁচা ছদ্মনামটি কার ছিল? তার সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। হুতুম পেঁচা ছদ্মনামটি ছিল কালীপ্রসন্ন সিংহের, আমরা সকলেই জানি। তার সম্পাদিত একটি পত্রিকা হলো বিদ্যুৎ সাহিনী পত্রিকা। তাহলে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী ছিল? হুতুম পেঁচা, এবং তার একটি সম্পাদিত পত্রিকা ছিল বিদ্যুৎ সাহিনী পত্রিকা। 10 নম্বর, শিবাজী চরিত্র গ্রন্থটি কার লেখা? তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? শিবাজী চরিত্র যিনি গ্রন্থটি লিখেছিলেন তিনি হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র। তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি বিবিধার্থ সংগ্রহ পত্রিকার সম্পাদক ছিলেন। এই পত্রিকার একটি আবার গুরুত্ব ছিল, এই পত্রিকাটি প্রথম সচিত্র পত্রিকা ছিল, মানে ছবি সমেত। তাহলে কি বলছে, শিবাজী চরিত্র এই গ্রন্থটি রচনা করেছিলেন রাজেন্দ্রলাল মিত্র, এবং তিনি বিবিধার্থ সংগ্রহ পত্রিকার সম্পাদক ছিলেন। 11 নম্বর প্রশ্ন দেখো, বীরবল ছদ্মনামটি কে নিয়েছিলেন? তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তাহলে বীরবল ছদ্মনামটি নিয়েছিলেন প্রমথ চৌধুরী, আমরা সকলেই জানি। তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে প্রমথ চৌধুরী কোন পত্রিকাটি সম্পাদনা করেছিলেন? সবুজপত্র পত্রিকাটির। 12 নম্বর প্রশ্ন দেখো, কালিকলম পত্রিকা কারা কবে প্রকাশ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কালিকলম পত্রিকা কারা কবে প্রকাশ করেছিলেন? 1926 খ্রিস্টাব্দে প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায় কালিকলম পত্রিকা প্রকাশ করেছিলেন। তাহলে কী বলছি, 1926 খ্রিস্টাব্দে প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মুখোপাধ্যায় এই কালিকলম পত্রিকাটি প্রকাশ করেছিলেন। মানে পত্রিকার সাহিত্যের ইতিহাসে এই পত্রিকাটির কিন্তু একটা আলাদা মর্যাদা ছিল। 13 নম্বর প্রশ্ন দেখো, কল্লোল পত্রিকা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 13 নম্বর প্রশ্ন, কল্লোল পত্রিকা কারা কবে প্রকাশ করেছিলেন? এই কল্লোল পত্রিকারও একটি ইতিহাস আছে, গুরুত্বপূর্ণ ইতিহাস, তোমরা এটি ভালো করে পড়বে। তাহলে কল্লোল পত্রিকাটি 1923 খ্রিস্টাব্দে গোকুলচন্দ্র নাগ ও কবি দীনেশ রঞ্জন দাস প্রকাশ করেছিলেন। তাহলে কল্লোল পত্রিকাটি কারা প্রকাশ করেছিলেন? গোকুলচন্দ্র নাগ ও কবি দীনেশ রঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন। 14 নম্বর প্রশ্ন দেখো, সবুজপত্র পত্রিকায় কারা কারা লিখতেন? সবুজপত্রকে অবলম্বন করে একটি মানে লেখক গোষ্ঠী সৃষ্টি হয়ে গিয়েছিল। সেই লেখক গোষ্ঠীর মধ্যে কারা কারা ছিলেন? আর সবুজপত্র পত্রিকার একটি মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, কী বৈশিষ্ট্য? যে
সাধু রীতিকে চেঞ্জ করে চলিত রীতিকে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ চলিত রীতির সার্থক প্রয়োগ যে পত্রিকার হাত ধরেছিল সেটা হচ্ছে কিন্তু সবুজপত্র। এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতাটি প্রকাশ হয়েছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অতুলচন্দ্র বাবুর তোমার কাব্য জিজ্ঞাসা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। খুব ভালো ভালো লেখক গোষ্ঠী এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে কারা কারা যুক্ত ছিলেন বা কোন কোন লেখক এই পত্রিকাতে লিখতেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অতুলচন্দ্র গুপ্ত, সত্যেন্দ্রনাথ বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দুর্যটি বাবু, অনেক ভালো ভালো লেখক কিন্তু বা ভালো ভালো সাহিত্যিক এই পত্রিকাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 15 নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন, এটিও ভালো করে করে নেবে। শনিবারের চিঠি পত্রিকাটি কবে কাদের সম্পাদনায় প্রকাশিত হয়? এই শনিবারের চিঠি যে পত্রিকাটি ছিল, এই পত্রিকাটি কবে কাদের সম্পাদনায় প্রকাশিত হয়? শনিবারের চিঠিটি 1924 খ্রিস্টাব্দে সজনীকান্ত দাসের পরিচালনায় এবং যোগানন্দ দাসের সম্পাদনায় প্রকাশিত হয়। তাহলে শনিবারের চিঠি পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল? 1924 খ্রিস্টাব্দে। কার পরিচালনায়? না, সজনীকান্ত দাসের পরিচালনায় আর যোগানন্দ দাসের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। তাহলে আমি শনিবারের চিঠিটি যদি বলি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1924 খ্রিস্টাব্দে। দেখো, এই 15টি প্রশ্ন আজকে তোমাদের সামনে আমি আলোচনা করলাম। এই 15টি প্রশ্ন আমি একটা কেবলমাত্র মডেল আকারে তোমাদের সামনে দেখালাম যে এই ধরনের প্রশ্ন তৈরি করা যায় বা এই ধরনের প্রশ্ন তোমরা বাড়িতে বসে তৈরি করো। তাহলে তোমরা এই মানে তোমার বাংলা আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে যে প্রশ্নগুলি পড়বে আশা করি অসুবিধা হবে না। কারণ সিলেবাসটা যেহেতু অনেক বড়, যেমন 2 নম্বরের একটা এবং 3 নম্বরের একটা, টোটাল 5 নম্বর। আসলে সিলেবাসটা হিউজ। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন কোন জায়গা থেকে দেবে কেউ বলতে পারবে না। যদি পত্রিকা থেকে দেয়, যেমন ধরো একটা পত্রিকা তুলে দিল, সবুজপত্র পত্রিকা, এই সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে ছিলেন বা এর প্রকাশকাল লিখো, এর দুটি বৈশিষ্ট্য লিখো বা এর দুটি গুরুত্ব লেখো। বলা যাবে না। যদি এরকম প্রশ্ন পড়ে সেটাও অসুবিধা কিছু হবে না। তার জন্য তোমরা একটি কাজ করতে পারো। যারা এখনও পর্যন্ত টেক্সটটি ভালো করে পড়োনি, সেই টেক্সটের অংশটুকু ভালো করে কেবলমাত্র পড়ে নাও। আশা করি ওখান থেকেই তোমরা যে কোনো ধরনের প্রশ্ন কমন পেয়ে যাবে এবং লিখতে পারবে। আমি কেবলমাত্র আর খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ছো, ততক্ষণ পর্যন্ত এরকমের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর তোমরা বের করতে পারবে না। তাই প্রশ্ন এবং উত্তর উভয়কে বের করতে গেলে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং এমনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো যাতে প্রতিটি লাইনকে ঘুরিয়ে ঘুরিয়ে নাও, যাতে কোশ্চেন লুকানো থাকলেও সেখান থেকে তোমরা টেনে বার করতে পারো। আর এইসব জিনিস তোমাকে প্রতিদিন বাড়িতে পড়তে হবে। যদি একদিন পড়ো বাড়িতে তাহলে কিন্তু হবে না। কারণ তোমাদের গল্প আছে, কবিতা আছে, তারপরে এটা আছে, তারপরে নাটক আছে। এই একটা হিউজ মানে খুব বড় সিলেবাস। সেই সিলেবাসের সঙ্গে মোকাবিলা করা খুবই কঠিন। তাই আমি তোমাদেরকে বলবো, যারা এখনও টেক্সট বইগুলি রিডিং পড়োনি, অপেক্ষা করে আছো, সেটা সম্পূর্ণ ভুল। কারণ তোমরা খুব তাড়াতাড়ি টেক্সটটা পড়ে নাও। কারণ টেক্সটটা পড়লে তোমরা যাবতীয় শর্ট করতে পারবে। তোমরা সেই শর্টগুলিকে একটু জটিল আকারে নিয়ে নাও, ঘুরিয়ে দাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে উত্তরটা কী হতে যাচ্ছে। আমি আজকে যে 15টি প্রশ্ন দিলাম, এই 15টি প্রশ্ন থেকে তোমরা মিনিমাম 30টি প্রশ্ন নিজেরা তৈরি করতে পারবে। 30টি প্রশ্ন এবং 30টি উত্তর তোমরা তৈরি করতে পারবে। দেখো, আমি তোমাদের কীভাবে তৈরি করবে সেটাও বলে দিচ্ছি। কেডি সাহেবের মুন্সি নামে কে পরিচিত ছিল? তাহলে আমরা উত্তরে জানি রামরাম বসু। তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তাহলে তার লেখা দুটি বইয়ের নাম লিপিমালা আর রাজা প্রতাপাদিত্যের চরিত্র। এই প্রশ্নটিকে ঘুরিয়ে দাও, লিপিমালা গ্রন্থটি কার লেখা বা রাজা প্রতাপাদিত্যের চরিত্র গ্রন্থটি কার লেখা। এমনি করে ঘুরিয়ে দিলেও তোমার কোশ্চেনের সংখ্যা বেড়ে যাচ্ছে। অর্থাৎ তোমাকে দেখতে হবে যে কোশ্চেন আমাকে যে কোনো টাইমে ঘোরাতে পারে। তাহলে কী হচ্ছে, তোমরা নিজেরা 15টি কোশ্চেন করছো কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে প্রায় 30 থেকে 40টি প্রশ্ন। তাই এই 15টি প্রশ্নের উত্তর তোমরা এমনভাবে তৈরি করে নাও যাতে আরও 30টি প্রশ্নের উত্তর আমাদের কাছে সহজ মনে হয়। তাই আমি বলবো, যারা এখনও রিডিং পড়োনি তারা অবশ্যই টেক্সট বইটিকে রিডিং পড়ো, ভালোভাবে রিডিং পড়ো, মন দিয়ে রিডিং পড়ো। যেখানে তোমাদের খুব ইম্পর্টেন্ট মনে হবে সেই জায়গাটি হাইলাইটের যে পেন আছে সেই দিয়ে দাগ দিয়ে দাও, যাতে পরবর্তীকালে যখন বইয়ের পাতা উল্টাবে
তখন প্রথমত আমার চোখে সেই জায়গাটি ধরা পড়ে। তাই তোমরা সেই জায়গাটিকে হাইলাইটার দিয়ে তোমার দাগ দিয়ে দাও, সেটা তোমাদেরই সুবিধা হবে। আর যারা এখনও ভাবছো যে পরীক্ষার পরে পড়বো, পরীক্ষা শেষ হয়ে গেছে আর মানে তোমার তোমার অনেক স্কুলে বলছে যে পরীক্ষার ইয়ে পরে পড়বো, সেটা সম্পূর্ণ ভুল। তোমরা খুব তাড়াতাড়ি সম্ভব পরীক্ষাটা হবে মার্চ মাসে বা মার্চের দিকে। তোমরা তার আগে সব সিলেবাসটাকে সম্পূর্ণ করে নাও। যত তাড়াতাড়ি তোমরা সিলেবাসটাকে সম্পূর্ণ করতে পারবে, তোমরা তোমাদের নিজেদেরকে ততটাই প্রস্তুত করে নিতে পারবে, কারণ হালকা মনে হবে তোমাদের কাছে। তাই তোমরা খুব তাড়াতাড়ি এই সিলেবাসটাকে কমপ্লিট করে নাও, রিডিং পড়ে নাও, কারণ গল্প কবিতা এটাও আছে, আরও ভাব সম্মেলন কবিতা আছে, নুন কবিতা আছে, লালন সাহেবের যে কবিতা রয়েছে সেটা আছে। তাই ধরো নুন কবিতার একটি আধুনিক দৃষ্টিভঙ্গিতে প্রেক্ষাপটে লেখা, এটিও তোমাদেরকে করতে হবে। তাছাড়া তোমার ধরো গল্পগুলো আছে, ত্রাণাপথ আবিষ্কার, ছুটি। ত্রাণাপথ আবিষ্কার এটা অনেক বড় গল্প, সেখান থেকে প্রসঙ্গ আকারে কোশ্চেন আসতে পারে 5 নম্বরে, তোমরা জানো। তাই এইরকম প্রশ্ন উত্তর সম্বন্ধীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা রেডি করে নাও, বাড়িতে একটা দুটো করে প্র্যাকটিস করো। আর যতক্ষণ না পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিপারেশানটা বুঝতে পারবে না। তাই খুব তাড়াতাড়ি তোমরা নিজেদের প্রিপারেশানটা বুঝতে কী করবে, প্রিপারেশানটা বুঝতে তোমরা বাড়িতে লিখো, এবং লেখা হলে তোমরা ভুলটা বুঝতে পারবে। এবং সময় ধরে একটা পরীক্ষা দাও, যাতে অন্তত সময়ে তোমরা পরীক্ষার সময়ে খাতাটা জমা দিতে পারো এবং সব প্রশ্নের উত্তর তৈরি মানে খাতায় লিখে আসতে পারো। তাই এখনও যেসব বন্ধুরা আমার টেক্সট বইটা রিডিং পড়োনি, তারা অবশ্যই টেক্সট বইটাকে রিডিং পড়ো, এবং টেক্সট বইটা রিডিং পড়ে সেটাকে বারবার অনুশীলন করতে থাকো। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো অথচ বন্ধুদের মধ্যে শেয়ার করছো না, তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমার এই ভিডিওটার দ্বারাই তোমার বন্ধু উপকৃত হবে, উপকার পাবে। তাই আমি বলবো, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছো অথচ লাইক কমেন্ট শেয়ার করছো না, তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করো। এবং এই লাইক কমেন্টস এবং শেয়ার করলে আমি নতুন করে অনুপ্রেরণা পাবো ভিডিও করার, তোমাদের সঙ্গে থাকার আমার খুব ইচ্ছা জাগবে। তাই আমি তোমাদের বলবো তোমরা লাইক কমেন্টস এবং শেয়ার করো। আর আমি এই বাংলা যে তোমাদের আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে আমি সাজেশন দিয়ে দেবো কিছুদিনের মধ্যে, সেটাও তোমরা আরামে রেডি করে নিতে পারবে, অসুবিধা কিছু হবে না। আর তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।